আমাদের জন্য যে এত বড় একটা বিপদ অপেক্ষা করছিল সেটা কিন্তু কেউ আমরা একটুর জন্য বুঝতে পারিনি। হ্যালো এভরিওয়ান, তোমরা তোমার আগের একটি ভিডিওতে দেখে নিয়েছো যে আমরা ফ্যামিলির 3জন মিলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম সাঁতরাগাছি থেকে নান্দের যাওয়ার ট্রেনে। যেহেতু আমার বরের কাজের সূত্রে ওখানেই ওকে থাকতে হয়, আর সেই কারণে আমাকেও মাঝে মাঝে ওর সঙ্গে থাকতে হয়। আর আমি যদি ওর ওখানে গিয়ে না থাকি তাহলে কিন্তু ওর কাজের চাপে ওখানে খাওয়া দাওয়া কিছুই হয় না টাইম মতো। আর ওর শরীরের কথা ভেবেই কিন্তু আমাকে মাঝে মাঝে গিয়ে ওর রান্নাবান্নাটা টাইম মতো ঠিকঠাক করে দিতে হয়। যাই হোক, আমাদের কাজকর্ম যাই করি না কেন আমাদের কিন্তু টাইম মতো খাওয়া দাওয়া না হলে শরীর সবারই খারাপ হতে শুরু করে। আর এই শরীরের কথা চিন্তা করে আমি কিন্তু চলে এসেছি ওর পাপার সঙ্গে, আর কয়েক মাস আমাকে এখানেই থাকতে হবে। আমরা দুজনেই কিন্তু আরো 4 বছর আগের থেকে এই দিকে যাওয়া আসা করি আর অনেকবারই জার্নিং করি, তবে এইরকম ভয়ানক ঘটনা আগে কখনোই হয়নি। ঘটনাটা কিন্তু ট্রেনে ওঠার পরের থেকেই শুরু হয়েছে, কিন্তু অনেকেই বুঝতে পারিনি, আবার অনেকেই বুঝে গেছিল। আমরা 8 তারিখ বিকাল 3টের পরের থেকে ট্রেনে উঠেছি, আর ট্রেনে উঠে দেবাংশীর এই যে একটা বন্ধু হয়ে গেছে আর ওর সাথে খেলাধুলা করছিল। একটু আগেই দেবাংশীর সঙ্গে যে মেয়েটাকে দেখলে ও কিন্তু আজকে প্রথমবার ওর বাবার সঙ্গে এত দূরে ট্রেন জার্নি করছে, আর তাই কিন্তু ওর শরীরটা খুবই খারাপ হয়ে গেছিল। তবে হ্যাঁ, ওষুধপত্র খাওয়ানোর পরে আর দেবাংশীর সঙ্গে খেলাধুলা করে ওর শরীরটাও কিন্তু একটু একটু ঠিক হয়ে গেছে। আর প্রথম দিন কেটে যাওয়ার পরেও পরের দিন দুপুরে আমরা বুঝতে পারি যে ট্রেনের মধ্যে কিন্তু খুব বড় একটা বিপদ লুকিয়েছিল। হঠাৎ করেই দেখছি যে টিটি পুলিশ সবাই মিলে ট্রেনে উঠে একটা ছেলেকে মারতে মারতে নিয়ে যাচ্ছে, আর সঙ্গে আরো দুজনকে খুঁজে বেড়াচ্ছে। অনেকেই খেয়াল করেছে বা কমপ্লেন করেছে যে ওই ছেলেটা আগের দিন থেকেই ট্রেনে উঠে মদ খেয়ে পুরো ট্রেনে পাগলামো করে বেড়াচ্ছে। আবার ক্যান্টিনে দাদাদের মুখে শোনা গেল যে ও নাকি কিচেনে গিয়ে কিচেনে যে গ্যাসটা থাকে সেই গ্যাসের পাইপটাও কাটার চেষ্টা করছিল। এইরকম আরো অনেক রকম কাজ করতে গেছে, কিন্তু পাবলিকের হাতে পড়ে যায়, আর তখনই পাবলিক ধরে পুলিশের হাতে দিয়ে দেয়। আর পুলিশে ধরার আগেও কিন্তু ওকে টিটিরা আর ক্যান্টিনের দাদারা অনেকক্ষণ ধরে বুঝিয়েছে, কিন্তু ও কিছুতেই বুঝতে চায়নি। শেষমেশ বাধ্য হয়ে জিআরপি পুলিশের হাতে ধরে দেয়, আর জিআরপি কিন্তু নাগপুর এসে ওকে ধরে নিয়ে যায়। তবে হ্যাঁ, ও কিন্তু ধরা পড়ার পরে আরেকটা কথা বলেছে, ওর সঙ্গে আরো দুজন আছে, তবে আরো দুজনকে খোঁজার জন্য পুরো ট্রেন তল্লাশি করছে। আবার অনেকের মুখে এটাও শুনলাম যে ওকে ধরার পরে কিন্তু ওর কাছে অনেক রকমের আধার কার্ড, প্যান কার্ড, এটিএম অনেক কিছুই পাওয়া গেছে। জানি না এই কথাগুলো কতটা সত্যি, তবে নিজের চোখে আজকে যা দেখলাম এইরকম ঘটনা আমি আগে কখনোই দেখিনি। ওই শয়তান লোকটাকে যেখানে ধরে নেওয়া হয়েছে তার পরের স্টেশনে এসে কিন্তু পুরো ট্রেনের তল্লাশি করছিল, তবে আর কিছু খুঁজে পাওয়া যায়। তোমাদেরকে তো আগেই বললাম অনেকবার ট্রেনে জার্নি করেছি, তবে এইরকম অভিজ্ঞতা আগে আমার সঙ্গে কখনোই হয়নি। আর সেই কারণে আমি তোমাদেরকে আগের একটি ভিডিওতে বলেছিলাম যে এইবারের যাত্রাপথ আমাদের কিন্তু একটুও ভালো ছিল না। যাই হোক, রাত 11টার সময় আমরা ট্রেন থেকে নেমে আবারও একটি ট্রেন ধরে 12টার সময় চলে এসেছিলাম ধর্মবাদ স্টেশনে, যেখানে আমরা থাকি। আর এই স্টেশনে নামার আগেই পুকু কিন্তু ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছিল, কারণ ওর জার্নি করে অনেকটা কষ্ট হয়ে গেছে। আমরা বড়রাই এত দূর জার্নি করতে এসে এতটা ক্লান্ত হয়ে পড়ি, আর সেখানে তো একটা ছোট বেবি, ওর তো কষ্ট হবে। আর আমাদের কিন্তু স্টেশনে নিতে চলে এসেছিল আমাদের দুটো ভাই, আর ওদের সঙ্গে চলে যাবো প্রথমে আমার ননদের ওখানে, কারণ ও যেহেতু স্টেশনের একদম কাছেই থাকে, তাই ওর ওখানে গিয়ে একদিন থেকে তার পরের দিনে আমরা চলে যাবো আমাদের ওখানে। আমি এখনো হেঁটে যাচ্ছি আর ভেবে যাচ্ছিলাম যে একটুর জন্য কত বড় বিপদ আজকে আমাদের সঙ্গে হতে পারতো। সব শেষে একটাই কথা বলবো, রাস্তাঘাটে চলার জন্য কিন্তু সবসময় চোখ কান খোলা রেখে চলতে হবে, না হলে কিন্তু আমাদের সঙ্গে যখন তখন এইরকম কোনো বড় বিপদ ঘটে যেতে পারে।